আজ আমরা সয়েল জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করব। তো সয়েল জিওগ্রাফি জানার আগে আমাদের জানতে হবে সয়েল জিওগ্রাফি মেন জিনিসটা কী। ভূগোলের যে শাখায় মৃত্তিকা অর্থাৎ মাটি নিয়ে আলোচনা করা হয় তাকে সয়েল জিওগ্রাফি বলা হয়। এই সয়েল জিওগ্রাফি কলকাতা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী মোট 6টি ইউনিট আছে। তার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, মাটি গড়ার নিয়ন্ত্রক। এই মাটি গড়ার নিয়ন্ত্রক বলতে কী বলবো? দেখো, পৃথিবীর সমস্ত জায়গার মাটি একই রকম নয়। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটি, এটি মূলত নির্ভর করে এই নিয়ন্ত্রকগুলির প্রভাবের ওপর। এই নিয়ন্ত্রক মূলত 5টি: 1 জলবায়ু, 2 জীব, 3 ভূপ্রকৃতি, 4 জনক পদার্থ, 5 সময়। এই নিয়ন্ত্রকগুলির মধ্যে আবার জলবায়ু ও জীব মূল নিয়ন্ত্রক, এবং এদের পরবর্তী নিয়ন্ত্রক যেহেতু ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি আবার এই জলবায়ু আর জীবকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভূপ্রকৃতি পরিবর্তন সাপেক্ষে এরা দুজন পরিবর্তন হতে পারে। তাই যদি জীবকে আর জলবায়ুকে সক্রিয় নিয়ন্ত্রক বলা যায়, তাহলে ভূপ্রকৃতি হল পরিবর্তনশীল নিয়ন্ত্রক, এবং জীব ও জলবায়ু ভূপ্রকৃতি বাদে যে দুটি রইল সময় এবং জনক পদার্থ, এরা প্রত্যক্ষভাবে মাটি গড়ায় কোনো ভূমিকা পালন না করলেও পরোক্ষভাবে ভূমিকা পালন করে। তাই এদের নিরপেক্ষ নিয়ন্ত্রক বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রক বলা যায়। এই নিয়ন্ত্রকগুলি একটি ফর্মুলার আকারেও আমরা প্রকাশ করতে পারি। এটি কি হচ্ছে? এস এফ ব্র্যাকেটে সিএল ও, এগুলো কমা নেই, সিএল ও সূত্র অ্যাপ্লাই করেছো, ভূগোল নিয়ে পড়াশোনা করছো, তাই অপেক্ষক আলাদা করে কি সেটা আমার বোঝানোর দরকার নেই আশা করি। এছাড়াও সিএল রয়েছে জলবায়ু, ও জীব, আর প্রকৃতি, টি জনক পদার্থ, টি সময়। এবং তোমরা দেখবে সূত্রটি লক্ষ্য করে বইয়ে তোমরা নিশ্চয়ই পড়বে কতগুলি ডট আছে। সেই ডটগুলি হচ্ছে ভবিষ্যতে যদি কোনো রকম নিয়ন্ত্রকের সন্ধান মেলে তখন ওই ডটে সেই নিয়ন্ত্রকগুলি বসানো যেতে পারে। কিন্তু এই ফর্মুলার একটি অসুবিধা হলো এই নিয়ন্ত্রকগুলি পরিমাণ সাপেক্ষ নয়, তাই কোনো রকম গাণিতিক আকার পাওয়া যায় না। তাই এই ফর্মুলায় কোনো রকম গাণিতিক প্রকাশ করা সম্ভব নয়। এবার আমরা মাটি গড়ার নিয়ন্ত্রকগুলি বিস্তারিত আলোচনা করব। প্রথম জলবায়ু। আমরা সবাই জানি জলবায়ু মূলত দুটি বিষয়ের উপর নির্ভরশীল: এক উষ্ণতা, দুই আর্দ্রতা। এই উষ্ণতা কিভাবে মাটি গড়ার নিয়ন্ত্রণ করে? উষ্ণতা বৃদ্ধির সাথে জৈব পদার্থের বিক্রিয়া বৃদ্ধি পায়। তাই উষ্ণতা বৃদ্ধি পেলে জৈব পদার্থের পরিমাণ কমে, এবং উষ্ণতা কম থাকলে জৈব পদার্থের পরিমাণ বাড়ে। এছাড়াও আর্দ্রতার সম্পর্ক উষ্ণতার সঙ্গে বিপরীত। আর্দ্রতা বাড়লে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, আর্দ্রতা কমলে জৈব পদার্থের পরিমাণ কমে। কিন্তু এই দুটি বিষয় আলাদাভাবে প্রভাব বিস্তার করে না। তাই কোনো অঞ্চলে উষ্ণতা আর্দ্রতা একই সঙ্গে বিরাজ করে। তাই উষ্ণতা বেশি এবং আর্দ্রতা কম, অর্থাৎ উষ্ণ আর্দ্র অঞ্চলে জৈব পদার্থের পরিমাণ কম থাকে, শীতল আর্দ্র অঞ্চলে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। তাই মাটি গড়ায়
মাটিতে খনিজ পদার্থের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং মাটির গভীরতা বৃদ্ধি পায় এবং হরাইজন্টাল পৃথকীকরণ বোঝা যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে হরাইজন্টাল পৃথকীকরণ বা মাটির গভীরতা যে পরিমাণ থাকে অন্যান্য অঞ্চলে সেই পরিমাণ দেখা যায় না। এছাড়াও আর্দ্রতা বেশি থাকলে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেশি থাকলে মাটির ইলুভিয়েশন প্রক্রিয়া বৃদ্ধি পায়, কারণ জল মাটির গভীরে অনুপ্রবেশের মাধ্যমে মাটির খনিজ পদার্থ এবং মাটির উপরাংশের বিভিন্ন পদার্থ ওই জলের মাধ্যমে ধাবিত হয়ে মাটির গভীরে পৌঁছয়। এই প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলা হয় এবং এই মাটির উপরের অংশের বিভিন্ন উপাদান মাটির নিচে বা গভীরে যাওয়ার পর এই গোটা জিনিসটাকে এলুভিয়েশন বলা হয়। এছাড়াও মাটির ওপর বিভিন্ন উদ্ভিদ জন্মায় এবং সেই উদ্ভিদ জন্মায় মাটির ওপর জলবায়ুর সাপেক্ষে বা জলবায়ুর উপর নির্ভর করে। তাই এই উদ্ভিদের ভিত্তিতেও মাটি বিভিন্ন প্রকার হতে পারে। প্রত্যক্ষভাবে জলবায়ু এই উদ্ভিদ জন্মানোর ভূমিকা পালন করে। পরবর্তী উপাদান হলো বা পরবর্তী নিয়ন্ত্রক জীব। জীব বলতে উদ্ভিদ, মাটিতে বসবাসকারী অণুজীব এবং বৃহৎ প্রাণীদের কথা বলা হয়। জীবন্ত অবস্থায় এরা মাটির বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ও জৈব ভৌত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং মৃত অবস্থায় এদের দেহাবশেষ মাটিতে জৈব পদার্থ রূপে স্থান নেয়। অণুজীব জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরা জৈব পদার্থের বিয়োজন ও হিউমাসের সংশ্লেষ ঘটায়। উদ্ভিদের মূল, বৃহৎ প্রাণী জৈব ভৌত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা আমরা সবাই জানি। এরা হিউমাস ও খনিজ পদার্থের মিশ্রণও ঘটায়। গঠনের উৎপত্তিতে রন্ধ্রস্থান সৃষ্টিতে সাহায্য করে। অণুজীব জৈব পদার্থ থেকে উদ্ভিদের খাদ্য মুক্ত করে। উদ্ভিদ খাদ্যের জারণ ঘটিয়ে উদ্ভিদের লভ্য রূপে পরিণত করে। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ খাদ্য সংবন্ধ করে। উদ্ভিদ খাদ্যের চক্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অণুজীবীরা উৎপন্ন আঠালো পদার্থ গঠনে দৃঢ়তা স্থায়িত্ব বর্ধন করে। উদ্ভিদ মাটির উপর আচ্ছাদন সৃষ্টি করে এবং মাটির ভিতরে মূলের বন্ধন দিয়ে মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে, সেটা আমরা সবাই জানি। এছাড়াও জীব মাটিতে জৈব পদার্থ সরবরাহ করে এবং জীবে তা খনিজ পদার্থের সঙ্গে মিশ্রিত হয়। এবার এই জৈব পদার্থ মিশ্রণ জীব যে করে থাকে এটি মূলত উদ্ভিদ করে থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উদ্ভিদ থাকার ফলে তাদের এই জৈব পদার্থের মিশ্রণ বিভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে। তাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মাটি দেখা যায়। যেমন সরলবর্গীয় বনভূমিতে খাদ্য বিরল তীব্র আম্লিক ও জৈব পদার্থ সরবরাহ হয়। তীব্র আম্লিক সেটি নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনভূমিতে খাদ্যপূর্ণ মাঝারি আম্লিক জৈব পদার্থ সরবরাহ করে। এই জৈব পদার্থ খনিজ পদার্থের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয় ইত্যাদি। আবার জীব এলুভিয়েশন প্রক্রিয়ায় সময় সহায়তা করে। কিভাবে? অণুজীব জৈব পদার্থের বিয়োজন করে যে বিভিন্ন প্রকার গ্যাস উৎপন্ন করে, সেই গ্যাসের সঙ্গে জল মিশ্রিত হয়ে অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিড যখন মাটির গভীরে পৌঁছয় তখন পদার্থ বিচ্ছিন্ন করে বা মাটি থেকে মূল পদার্থটি বিচ্ছিন্ন করে এলুভিয়েশন প্রক্রিয়া শুরু হয়। তাহলে মেন দুটি জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো, জীব এবং জলবায়ু মাটির এই ভিন্নতায় মূল নিয়ন্ত্রক। এছাড়াও তাদের পিছনে যে নিয়ন্ত্রকগুলি আছে সেটি হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি সরাসরি মাটির গঠনে সহায়তা না করলেও পরোক্ষভাবে সহায়তা করে। কীভাবে? সেটি হচ্ছে ভূপ্রকৃতি যে বৈশিষ্ট্যগুলির মাধ্যমে প্রভাব ফেলে মাটির ওপর, সেগুলি হচ্ছে উচ্চতা, ভূমির ঢাল, ভূমির নতি,
বা ভূমির নিম্নভূমি ইত্যাদি। উচ্চতা কীভাবে সাহায্য করে? আমরা সবাই জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা 100 মিটার উচ্চতার সঙ্গে 0.6 ডিগ্রি উষ্ণতা কমে। সুতরাং যত আমরা উঁচু দিকে যাব তত উষ্ণতা কমতে থাকবে, এবং আমরা আগেই কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে উষ্ণতা কমলে মাটির ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন বা উদ্ভিদের পরিবর্তন হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলে তার পাদদেশ নিরক্ষীয় জলবায়ু, তারপর ক্রমশ উচ্চতায় নাতিশীতোষ্ণ শীতল থেকে তুন্দ্রা জলবায়ুতে পরিণত হয়। জলবায়ু অনুসারে উদ্ভিদ চিরাহরিৎ বনভূমি থেকে ক্রান্তীয় বনভূমি এবং পর্ণমোচী নাতিশীতোষ্ণ পর্ণমোচী সরলবর্গীয় হয়ে তুন্দ্রা উদ্ভিদে পরিণত হয়। এর ফলেও মাটি উচ্চতার সঙ্গে পরিবর্তিত হতে পারে। এছাড়াও ভূমির ঢাল খুব বেশি হলে বৃষ্টির জল পতিত হয়ে অনুপ্রবেশ কম হয়ে সরাসরি বাহিত হয়। তাহলে কি হয়? মাটির আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে না, কারণ জল ঢালু জায়গায় বেশি দ্রুত পরিবাহিত হয়ে গেলে অনুপ্রবেশের কোনো সুযোগ থাকে না। তাই ভূমির ঢাল যত বেশি হবে মাটির আর্দ্রতা কমার সুযোগ থাকে। এবার ভূমির ঢালের দিক যদি সূর্যের দিকে থাকে তাহলে সেই দিকটা শুষ্ক হবে এবং উষ্ণ হবে, এবং যেদিকে ঢালের সূর্য পায় না বা ভূমির ঢালের যে দিকটায় সূর্য পায় না সেদিকটায় উষ্ণতা কম থাকবে এবং ভূমি আর্দ্রতা বেশি থাকবে। উত্তর গোলার্ধে পূর্ব পশ্চিমে বিস্তীর্ণ পার্বত্য ভূমিতে এবং উচ্চতার দক্ষিণমুখী ঢাল এবং উত্তরমুখী ঢালের মধ্যে জলবায়ু অস্তিত্বের পার্থক্য লক্ষ্য করা যায়। ঢালের মুখ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের নিচে হলে তাকে প্রতিপাত ঢাল এবং বিপরীত দিক হলে তাকে অনুপাত ঢাল বলে, সবাই জানে। এবার প্রতিপাত ঢালে বৃষ্টি বেশি হয়, তাই প্রতিপাত ঢালে মাটির আর্দ্রতা বেশি থাকে, এবং অনুপাত ঢালে বৃষ্টি যেহেতু কম হয় তাই অনুপাত ঢালে মাটির আর্দ্রতা কমে থাকে, এটা সবাই জানে। এছাড়াও চারিদিকে উচ্চভূমি এবং মাঝখানে যদি নিম্নভূমি থাকে তাহলে বৃষ্টির জল বা জল প্রবাহিত হলে তার নিম্নভূমিতে জমা হয়। এতে জলের উপরে সবসময় একটি জলের আস্তরণ থাকে, এবং যার ফলে মাটি সবসময় জলের নিয়ন্ত্রিত থাকায় মাটির আর্দ্রতার পরিমাণ এত বৃদ্ধি পায় যে মাটি ক্রমশ অনুর্বর হয়ে পড়ে। তাই ভূপ্রকৃতিও পরোক্ষভাবে মাটির গঠনে সাহায্য করে থাকে। এরপরে পরবর্তী নিয়োগ হচ্ছে জনক পদার্থ নানা প্রক্রিয়ায় মাটি পরিণত হয় বলে মাটির উপর এর প্রভাব একটি থেকেই যায়। অপরিণত অবস্থায় মাটির উপর জনক পদার্থের প্রভাব বেশি থাকে, তবে সময়ের সাথে জনক পদার্থ উদ্ভিদের প্রভাব বৃদ্ধি পেয়ে পরিণত অবস্থায় মাটির উপরে জনক পদার্থের প্রভাব লঘু হয়। তখন দেখা যায় একই জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার জনক পদার্থের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলে নিরক্ষীয় জলবায়ুতে উদ্ভিদের উপস্থিতিতে আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলার জনক পদার্থের অস্ক্রিসল গড়ে উঠেছে। কয়েকটি ব্যতিক্রম আছে, যেমন চুনাপাথরের উপর বিভিন্ন জলবায়ুতে রেঞ্জিনা নামে এক প্রকার মাটি গড়তে দেখা যায় ইত্যাদি। ক্ষমার সঙ্গে জনক পদার্থের প্রভাব লঘু হয়ে এলেও মাটির খনিজ উপাদান এবং রাসায়নিক উপাদান কাদা বলয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ থাকে। মাটির খনিজ উপাদানের কণাগুলি উৎপত্তি অনুসারে দুটো, কিছু কণা জনক পদার্থের প্রাথমিক খনিজের কিছু কণা জনক পদার্থের প্রাথমিক খনিজ থেকে উৎপন্ন মাধ্যমিক খনিজ। তাই মাটির খনিজ উপাদানের উপর জনক পদার্থের প্রভাব সর্বদাই থেকে থাকে। বেলে পাখি গ্রানাইট নাইস থেকে উৎপন্ন জনক পদার্থের উপর মোটা গঠনের মাটি দেখা যায়, সবাই জানে। শ্বেত ব্যাসল্ট ও সিল থেকে উৎপন্ন জনক পদার্থের উপরে নিবিড় গঠন গড়ে ওঠে।
হলো সময়। জনক পদার্থ থেকে উৎপন্ন হয়ে মাটি পরিণত হওয়া যথেষ্ট সময় লাগে। ঠিক কত সময় লাগে তা জলবায়ু ভেদে উদ্ভিদ ভেদে বিভিন্ন। আর্দ্রতা জলবায়ুতে মাটি দ্রুত গড়ে ওঠে। এই জলবায়ুতে জৈব পদার্থ যথেষ্ট সরবরাহ থাকে এবং মাটিতে বসবাসকারী জীবেরা সক্রিয় থাকে। অনুপ্রবেশের জন্য আলাদা প্রভাব হয় না, ফলে কম সময়ে মাটিতে পরিণত হয়। আর্দ্রতা খুব কম হলে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। আম্লিক জৈব পদার্থ উৎপাদনকারী সরলবর্গীয় উদ্ভিদ মাটি দ্রুত উঠতে সহায়তা করে। জনক পদার্থ মাটি পরিণত হওয়ার হার প্রভাবিত করে। প্রবেশ্য জনক পদার্থ মাটি দ্রুত পরিণত করে। অপ্রবেশ্য জনক পদার্থ মাটিতে কম সময় লাগে। যেখানে যতটুকু সময় লাগুক তা অবাধ হতে হবে, অর্থাৎ কোনো মাটি গড়ার সময় তার প্রক্রিয়ার কোনো স্তব্ধতা থাকলে চলবে না। যেমন নদীবাহিত পলল থেকে মাটি সৃষ্টি হওয়ার সময় যদি প্লাবন হয়, তাহলে আবার সেই প্লাবনভূমি চাপা পড়ে যায়, কিন্তু তখন নতুন মাটি উৎপাদিত হওয়ার কাজ আবার শুরু হয়, বা নতুন পলল থেকে আবার নতুন করে মাটির সৃষ্টি হতে পারে। বায়ুবাহিত সঞ্চয় বা আগ্নেয়গিরি উৎপত্তি ছাই থেকে মাটির সৃষ্টির সময়ে অনুরূপ বাধা হতে পারে। উপকূলীয় অঞ্চলে ক্রমাগত ক্ষয় সঞ্চয় কার্য মাটির সৃষ্টিতে বাধা ঘটতে পারে। তাহলে এই 5 প্রকার মূল নিয়ন্ত্রকগুলির সাহায্যেই মাটির বিভিন্ন ধরনের ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রথম ইউনিট আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের কোনো সমস্যা থাকলে তা কমেন্ট বক্সে উল্লেখ করো।